হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ বিজ্ঞান থেকে চ্যাপ্টার নাম্বার 1.2 মানে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এটা আমরা পড়ছিলাম। সেখানে আমাদের কয়েকটা ক্লাস দেওয়া হয়েছে। আজকে লাস্ট ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আমাদের এই চ্যাপ্টার থেকে, যেমন কুলম্বের সূত্র এবং কিছু আমাদের প্রশ্ন আসে, ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন আমাদের আসে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে। সেইগুলো আমরা আজকের ক্লাসে কিন্তু দেখে নেব। আমাদের লাস্ট ক্লাস, তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের যে যে জায়গাগুলো পড়ে রয়েছে সেগুলো তো দেখবোই, তার পাশাপাশি আমাদের শেষ দিকে ফার্স্ট সামেটিভের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আমাদের করে যেতে হবে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। চলো, আমরা আধান সম্পর্কে জেনেছিলাম। এবার আধান সম্পর্কে জানতে গিয়ে আমরা প্রথম দিকে তড়িৎ আধান বা তার সম্পর্কে অত বেশি তথ্য কিন্তু আমরা জানতাম না। কেমন? প্রথমে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলে একজন বিজ্ঞানী, দেখো তোমাদের টেক্সট বইয়ের মধ্যে ছবি দেওয়া হয়েছে, তোমাদের বলে দিই, পেজ নাম্বার 24। কেমন? পেজ নাম্বার 24 বের করো। সেখানে নাম দেওয়া হয়েছে, দেখো, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। কেমন? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ইনি প্রথম কি করেছিলেন? আধানের প্রকৃতি সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তিনি একটা পরীক্ষা করেছিলেন এবং সেখান থেকে আধানের প্রকৃতি সম্পর্কে ধারণা কিন্তু পাওয়া যায়। কেমন? বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পরীক্ষা থেকে আধানের প্রকৃতির সম্পর্কে ধারণা পাওয়া যায়। ওকে, তাহলে প্রশ্ন আসতে পারে যে আধানের প্রকৃতির সম্পর্কে ধারণা পাওয়া যায় কার পরীক্ষা থেকে? তখন অপশন থাকবে, তার মধ্যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যেটা, সেটা কিন্তু হবে সঠিক উত্তর। ওকে, প্রকৃতি মানে আমরা দেখেছিলাম আধান দুই ধরনের হয়। একটা হচ্ছে ধনাত্মক, কেমন? ধনাত্মক আধান বলা হয়। ধনাত্মক মানে যেটাকে আমরা বীজগণিতে প্লাস চিহ্ন দিয়ে ডিনোট করি। এবং আরেকটা আধান হচ্ছে সেটা হচ্ছে ঋণাত্মক। কেমন? ঋণাত্মক আধান মানে সেটা হচ্ছে মাইনাস। তাহলে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এই দুই রকম আধান আমরা কিন্তু পাই, আধানের প্রকারভেদ। ওকে, এরপরে দেখো আমাদের 25 পাতায় দেওয়া হয়েছে কুলম্বের সূত্র। আমরা দেখছিলাম যে ওই মানে আমাদের কোনো প্লাস্টিকের কোনো জিনিস চিরুনি হতে পারে বা অন্য কোনো জিনিস দিয়ে যদি আমরা বারবার চুলটাকে ঘষি শীতকালে, তারপর কাগজের টুকরো যদি নিয়ে দিয়ে আমরা স্পর্শ করি, আমরা পরীক্ষা করে দেখিয়েছিলাম, তাহলে কাগজের টুকরোগুলো কিন্তু মানে স্পর্শ না করলেও কাছে আনলেই সেটা লাফিয়ে উঠে সেটার গায়ে কিন্তু লেগে যায়। এখানে কিন্তু স্থির তড়িৎ তৈরি হয়। এবং স্থির তড়িৎ সম্পর্কে আমরা বলেছিলাম যে তড়িৎ দুই ধরনের হয়। এক হচ্ছে যে আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি গুলো আসছে সেগুলো আমাদের থার্মাল পাওয়ার স্টেশনে তৈরি হচ্ছে, তাই না? এবং সেখানে তৈরি হওয়ার পর আমাদের বাড়িতে কিন্তু পৌঁছে যাচ্ছে। এটা হচ্ছে চলতড়িৎ বা প্রবাহী তড়িৎ, যে তড়িৎগুলোকে উৎসস্থল থেকে অন্য কোনো জায়গায় সরবরাহ করা যায়। আর এই যে তড়িৎ দেখছিলাম আমরা, যেখানে তৈরি হচ্ছে সেখানেই থাকছে, সেখান থেকে কিন্তু অন্য জায়গায় সরানো যাচ্ছে না বা তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা যাচ্ছে না, যে তড়িৎ, সেই তড়িৎকে আমরা বলেছিলাম স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তাই না? তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি শুধুমাত্র উৎসস্থলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে কোনোভাবে অন্য স্থানে স্থানান্তরিত করা যায় না। ওকে, এবার কুলম্বের সূত্রের ক্ষেত্রে দেখো, কুলম্বের সূত্রে এখানে আমাদের, আচ্ছা, তার পাশে যে ছকটা আছে সেটা আমি তোমাদের বলবো, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ফার্স্ট সামেটিভে প্রশ্ন আসবে। প্রশ্ন বিচিত্রা যখন সলভ করবে সেখানে কি প্রশ্ন আসতে পারে, মানে কিরকম ধরনের প্রশ্ন হয় এখান থেকে, সেগুলো কিন্তু অবশ্যই আলোচনা করব। ওকে, দেখো, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কুলম্বের সূত্র। ওকে, কুলম্বের সূত্র আমরা দেখবো। কুলম্বের সূত্র, যারা অনেকে বলছে যে স্যার নোটস প্রোভাইড করুন, দেখো নোটসের জন্য তো আমাদের পেড গ্রুপ রয়েছে। নোটসগুলো আমরা আমাদের পেড গ্রুপের মধ্যে পাঠাই। সেখানে যারা অ্যাডমিশন নিয়েছে তারা ক্লাস 8 এর জন্য মাসে 140 টাকা করে পেমেন্ট করে, তাই না? মাসে 140 টাকা করে ফি, একদম ন্যূনতম ফি। সেখানে আমাদের সায়েন্স, কেমন, হিস্ট্রি, জিওগ্রাফি ম্যাম প্রোভাইড করে। এই চারটে সাবজেক্টের মাসে নোটস আমরা তৈরি করি। ফার্স্ট সামেটিভ পরীক্ষার আগে সাজেশন পাবে, তারা আনসার পেয়ে যাবে। সেকেন্ড সামেটিভও তাই, সাজেশন, আনসার সমস্ত কিছু পাবে। ওকে, নোটস গুলো পাবে। তাহলে তারা যেহেতু পেমেন্ট করছে, তাদের জন্য শুধুমাত্র নোটস গুলো আমি ইউটিউবে সমস্ত ক্লাস ফ্রিতে প্রোভাইড করছি। তোমাদের সমস্ত কোশ্চেন আনসার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো, কিন্তু পার্সোনালি কেউ আমাকে হোয়াটসঅ্যাপে বলবে না যে স্যার পেড গ্রুপে অ্যাডমিশন নিতে চাই না, আমাকে তবুও পিডিএফ গুলো পাঠান। পিডিএফ গুলো পাঠানো কিন্তু সম্ভব নয়। যারা অ্যাডমিশন নিচ্ছে শুধুমাত্র তারাই মানে পিডিএফ গুলো পাবে। তোমাদের জন্য তো ক্লাস দেওয়া হচ্ছে, কোনো রকম প্রবলেম হলে সেগুলো তোমরা বলতে পারো। ওকে, যাবতীয় যা প্রবলেম হবে সেগুলো তোমরা আমাকে মানে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। ওকে, তোমাদের সমস্ত প্রবলেম ইউটিউব মানে সাজেশন সমস্ত কিছু তোমরা ইউটিউবে পাবে, কিন্তু পিডিএফ গুলো শুধুমাত্র পেড গ্রুপে দেওয়া হবে। ওকে, এখানে বলা হচ্ছে ধরো দুটো বিন্দু আধান মানে পয়েন্ট চার্জ, একটা ধরলাম আমি Q1 আর একটা হচ্ছে Q2, এই দুটো বিন্দু আধান। ওকে, এই দুটো বিন্দু আধান আমি ধরে নিলাম যে কত দূরত্বে আছে, এরা যে দূরত্বে আছে সেটা হচ্ছে স্মল r, এই দূরত্বে আছে। তাহলে দুটি বিন্দু আধান, একটা হচ্ছে Q1 এবং একটা হচ্ছে Q2, তারা কত দূরত্বে আছে? r দূরত্বে আছে। তাহলে
আধান দুটির মধ্যে কতটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে সেটা আমরা কুলম্বের সূত্রের সাহায্যে বের করতে পারবো। এখানে আমি একটা কথা বললাম যে আধান দুটির মধ্যে কতটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। আকর্ষণ কখন কাজ হয়? আমরা দেখেছিলাম যে বিপরীত জাতীয় আধান মানে প্লাসের সঙ্গে মাইনাস বা মাইনাসের সঙ্গে প্লাস, তাদের মধ্যে কি হয়? আকর্ষণ হয়। বিপরীত জাতীয় আধানের মধ্যে সবসময় কি হবে? আকর্ষণ হবে। আর বিকর্ষণ কোথায় হয়? দুটোই যদি প্লাস হয় বা দুটোই যদি প্লাস হয়, প্লাস সবসময় প্লাসকে বিকর্ষণ করে বা মাইনাস সবসময় মাইনাসকে বিকর্ষণ করে। ওকে, দেখবে মেয়েরা মেয়েকে হিংসা করে বা ছেলেরা ছেলেকে হিংসা করে, কিন্তু যদি দেখি যে মেয়ে এবং ছেলে তাদের মধ্যে কিন্তু হিংসাটা কম হয়। ওকে, মানে তাদের মধ্যে আকর্ষণটা লক্ষ্য করা যায়। এবং দুটো যদি ছেলে হয়, দুটো মেয়ে বা দুটো ছেলে, তাহলে কিন্তু বিকর্ষণ মানে তারা কিন্তু হিংসা করে। জাস্ট একটা এক্সাম্পল তোমাদের দিলাম। তাহলে যদি একই আধান হয়, সম আধান, তাহলে তাদের মধ্যে কিন্তু বিকর্ষণ কাজ করে। তাহলে দুটো বিন্দু আধান, যদি এটাও পজিটিভ তাহলে এটাও পজিটিভ, ধরো আমি ধরে নিলাম এটাও প্লাস এটাও প্লাস, তাহলে দুটো বিন্দু আধান আর দূরত্বে আছে, তাদের মধ্যে কতটা বিকর্ষণ বল কাজ করবে সেটাই হলো। বা দুটোই মাইনাস তবুও বিকর্ষণ বল, কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে কি হবে? আকর্ষণ বল হবে। কেমন? বা এটা মাইনাস এটা প্লাস তবুও আকর্ষণ হবে, আলাদা আলাদা আধান হলে আকর্ষণ হবে। ওকে, এবার এখানে বলছে যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। ফার্স্ট আমাদের সূত্রটা যদি আমরা ভাঙি, সূত্রকে ভাঙলে পাচ্ছি যে দুটি বিন্দু আধানের মাঝে বা দুটি বিন্দু আধানের মাঝে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি করবে? আকর্ষণ বল বা বিকর্ষণ বল সেটা আধান দুটির কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে। দুটি বিন্দু আধান, এদিকে একটা বিন্দু আধান রয়েছে, এখানে একটা বিন্দু আধান রয়েছে, তাদের মধ্যে আকর্ষণ বল এরকম ভাবে বা ঘুরপথে এরকম ভাবে কিন্তু কাজ করবে না। দুটো বিন্দু আধানের মধ্যে যদি আমরা একটা স্ট্রেট লাইন, একটা সরল রেখা টানি, তাহলে সেই সরল রেখা বরাবর কিন্তু কাজ করবে। ওকে, তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল বিন্দু আধান দুটির সংযোজক সরলরেখা মানে এই সরলরেখা বরাবর ক্রিয়াশীল, এই সরলরেখা বরাবর ক্রিয়াশীল। ফার্স্ট এটা হচ্ছে বিবৃতি। এবং এই বলের মান কিভাবে নির্ভর করে? আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক। মানে যদি এখানে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা যদি এফ হয়, তাহলে বলছে যে এদের এদের মানে কি হবে? আধান দুটির গুণফলের সমানুপাতিক। গুণফল, একটা আধান ধরো Q1, একটা হচ্ছে আধান Q2, তাহলে Q1 ইনটু Q2 গুণ চিহ্ন দিয়ে Q2, ওকে, তাদের সঙ্গে সমানুপাতিক। এটাকে আমরা এরকম ভাবেও লিখি। কেমন ভাবে লিখি বলতো? আমাদের F সমানুপাতিক Q1 Q2, কিছু চিহ্ন নেই মানে এখানে আমাদের গুণ চিহ্ন রয়েছে, ডট রয়েছে বীজগণিতে, মানে এটা গুণ রয়েছে। ওকে, তাহলে Q1 ইনটু Q2 মানে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক। এটা কি চিহ্ন? এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। এই যে চিহ্ন সেটাকে বলা হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক মানে কি স্যার? এখানে কি বলতে চাইছে? বলতে চাইছে যে এই দুটি বিন্দু আধানের পরিমাণ যদি বাড়ে তাহলে গুণফলটাও বাড়বে, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটাও বাড়বে। ওকে, যদি বিন্দু আধানের পরিমাণ কমে তাহলে এই দুটো গুণফলের মানটাও কমে গেল, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলও কমবে। ধরো আমি দুটোই সমান সমান ধরছি, এটাও এক ধরছি এটাও এক ধরছি, তাহলে এক 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 হলো। এবার যদি বাড়ি আমি এটাও দুই করি এটাও দুই করি, 2 2 4, তাহলে আধানের পরিমাণ বাড়লে এটাও পরিমাণও বাড়ছে, 2 2 4 হয়ে যাচ্ছে। ওকে, বা ধরো একটা হচ্ছে 3, এটা 4, 3 4 12, এবার পরে এটা আমি নিয়েছি 6 আর এটা হয়তো নিয়েছে 8, তাহলে 6টা 48 হয়ে যাচ্ছে, মানে বাড়ছে। তাহলে আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক। গুণফল বেশি হলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বেশি হবে। ওকে, যখন কি? যখন যখন আরটা ধ্রুবক হবে, আর ধ্রুবক, আর ধ্রুবক মানে দূরত্ব বাড়বেও না কমবেও না। দূরত্ব যদি আমরা ফিক্সড রাখি, দূরত্বটাকে যদি আমরা স্থির রাখি, তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়। আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়। 2 নম্বর আর কি হয়? তাদের মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের মাঝে দূরত্ব কে রয়েছে? আর। যদি আমরা এরকম করি কি বলে, দূরত্বের বর্গের যদি সমানুপাতিক বলতো তাহলে এরকম ভাবে লিখতাম, কিন্তু দূরত্বের বর্গের সমানুপাতিক বলেনি, ব্যস্তানুপাতিক, মানে উল্টো, একটা জিনিস বাড়লে একটা কমবে। তাহলে ব্যস্তানুপাতিক বললে এটা আমরা কি লিখবো? এরকম স্কয়ার। যদি শুধু বলতো যে দূরত্বের ব্যস্তানুপাতিক তাহলে এটা লিখতাম দূরত্বের ব্যস্তানুপাতিক, কিন্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে দূরত্বের বর্গ নিয়ে উল্টো করে দিলাম, 1/r² লিখলাম, তার সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে কি? মানে হচ্ছে যে দুটি বিন্দু আধানের মধ্যে যদি দূরত্ব বাড়ে তাহলে আকর্ষণ হচ্ছিল, হয়তো সাপোজ আকর্ষণই হচ্ছে, তাহলে দূরত্ব বাড়লে আকর্ষণটা কমে যাবে, আরো দূরত্ব বাড়লে আরো আকর্ষণ কমবে, তাহলে দূরত্ব বাড়লে আকর্ষণটা কমছে, কাছে আনলে আকর্ষণটা বাড়ছে, আরো কাছে আনছে আকর্ষণটা বাড়বে। এবার যদি বিকর্ষণ যদি হয়, তাহলে বিকর্ষণ হলে ধরো দুটোই আমাদের কি রয়েছে? দুটোই হয়তো প্লাস, তাহলে বিন্দু আধানের মধ্যে যদি দূরত্ব বাড়লে বিকর্ষণটা কমবে, আরো দূরত্ব বাড়াবো তাহলে বিকর্ষণটা আরো কমবে।
কাছে আনবো দূরত্ব কমাবো, দূরত্ব কমালে বিকর্ষণটা বাড়বে। ওকে, তাহলে কাছে আনলে দূরত্ব কমালে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা বাড়ে, আর দূরে সরালে দূরত্ব বাড়লে আকর্ষণ বা বিকর্ষণ কমে। মানে ব্যস্তানুপাতিক একটা বাড়লে একটা কমবে, একটা বাড়লে একটা কমবে। ওকে, একটা জিনিস বাড়ছে মানে দূরত্ব যদি বাড়াচ্ছ দূরে দূরে চলে যাচ্ছে, দূরে দূরে চলে গেলে কি হবে, আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কমবে। এবং কেমন ভাবে কমবে, তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক ভাবে কমবে, দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক ভাবে অবশ্যই অবশ্যই কমবে। এবার আমরা যদি এই দুটো জিনিস, এটাকে যদি আমরা ধরে 1 নাম্বার দিলাম, এটাকে যদি 1 নাম্বার দিলাম, এটাকে ধরো আমি 2 নাম্বার দিলাম, তাহলে যৌগিক ভেদের সূত্র অনুসারে আমরা কি করতে পারবো, এই দুটোকে একসঙ্গে লিখতে পারবো যে এফ এফ সমানুপাতিক, এই দুটো উপরে গুণ ছিল আমার, ধর আমি এটাকে 1 নাম্বার দিলাম, কেমন, এটাকে 1 নাম্বার দিলাম, Q1 Q2 উপরে ছিল, তাহলে Q1 Q2 উপরে লিখলাম, নিচে আছে আমার r2, তাই না? তাহলে আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, উপরে আছে মানে সমানুপাতিক, আর দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, যেহেতু দূরত্ব মানে r সেটা নিচে রয়েছে। ওকে, এখানে কি হবে, এখানে আমাদের সবগুলোই পরিবর্তনশীল, এখানে আমার Q1 Q2 ও r পরিবর্তনশীল, পরিবর্তনশীল সবগুলোই চেঞ্জ হতে পারে। আর এখানে কি ছিল, r টা ধ্রুবক ছিল। আর এখানে কি হবে, এখানে যখন Q1 ও Q2 কি হবে, ধ্রুবক হবে। ওকে, এখানে r নেই তাই জন্য r টা ধ্রুবক, এখানে q নেই এই লাইনটাতে তাই জন্য Q1 Q2 ধ্রুবক, এখানে সবগুলোই আছে তাই জন্য সবগুলোই পরিবর্তনশীল। ওকে, এবার আমরা এখানে লিখতে পারি সুতরাং, সুতরাং চিহ্ন দিয়ে আবার আমরা একটা মানে এই সমানুপাতিক চিহ্নটাকে যদি তুলে দিই তাহলে আমাদের একটা ধ্রুবক নিতে হয়। ওকে, সমানুপাতিক চিহ্ন মানে এটা তুলে যদি আমরা সমান চিহ্ন দিই আমাদের একটা ধ্রুবক নিতে হয়, সেটা হচ্ছে k। তাহলে k লিখলাম, Q1 Q2 ছিল, নিচে r2 ছিল, লিখলাম। তাহলে এটাকে আমরা বক্সে ভরবো, এটা হচ্ছে কুলম্বের সূত্র। এবং কি এখানে আমরা কি লিখলাম, কে, কেটা কি, কে হচ্ছে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। ওকে, কে হচ্ছে একটা ধ্রুবক এবং এটাই হচ্ছে কুলম্বের সূত্রের কি, গাণিতিক রূপ, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ওকে, গাণিতিক রূপ। অনেক সময় শুধুমাত্র বলবে যে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো, তখন তোমরা লিখবে F সমান k ইনটু Q1 Q2 বাই r2, তখন অবশ্যই লিখে দিতে হবে F হলো বিন্দু আধান দুটির মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল, Q1 Q2 হলো দুটি বিন্দু আধানের পরিমাণ এবং r হচ্ছে বিন্দু আধান দুটির মাঝের দূরত্ব। এরকম ভাবে অবশ্যই অবশ্যই কিন্তু লিখে দিতে হবে, যারা লিখবে না তাদের ক্ষেত্রে কিন্তু আনসারটা ভুল হবে। ওকে, এরপরে আমাদের যদি একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা অনেক সময় আসে আমাদের, সেটা হচ্ছে এক ডাইন বল, এক ডাইন বল বলতে কি বোঝো, এক ডাইন বল বলতে কি বোঝো? ওকে, আমরা নিউটনের যেটা গতিসূত্র জানি, 2 নম্বর গতিসূত্রতে জানি যে বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ। এবার ডাইনটা কি একক, ডাইনটা হচ্ছে সিজিএস একক, সিজিএস একক, এখানে যদি তোমাকে খেয়াল করতে হবে। তাহলে সিজিএস এককে এম মানে হচ্ছে মাস, ভর, ভরের একক কি, গ্রাম, ভরের একক হচ্ছে এখানে গ্রাম। ওকে, গ্রাম আমি পুরো স্পেলিং করে লিখলাম। আর ত্বরণ, এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণের একক কি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এক ডাইন বল মানে 1 গ্রাম ভরের কোন বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে এক ডাইন বল বলে। কি বলবে, 1 গ্রাম ভরের কোন বস্তুর উপর, 1 গ্রাম ভরের কোন বস্তুর উপর যে বল প্রয়োগ করলে ওই বস্তুটিতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে এক ডাইন বল বলে। যদি প্রশ্ন আসে আমাদের, একই রকম সিমিলার প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে 1 নিউটন বল, 1 নিউটন বল বলতে কি বোঝো, 1 নিউটন বল কি, তখন তোমরা এখানে কি পাবে, F সমান একই রকম ভাবে এম এ, এম এখানে ভরের একক কি, এসআই একক হচ্ছে, এটা তো এসআই ইউনিট তাই না, নিউটন মানে এসআই ইউনিট, তাহলে ভরের একক হবে কেজি এবং ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকে আমরা বলবো 1 নিউটন বল। এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসে। ওকে, নেক্সট আমি এই জায়গাটা আচ্ছা, 1 কুলম্ব আধান বলতে কি বোঝো এটাও বলে দিই। 1 কুলম্ব আধান, 1 কুলম্ব হচ্ছে আধানের একক, কেমন, 1 কুলম্ব আধান। ওকে, 1 কুলম্ব আধান কি বলছে, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে যদি 1 মিটার দূরত্বে রাখি এবং যদি এরা পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে তাহলে প্রত্যেকটি বিন্দু আধানকে 1 কুলম্ব বলে। তাহলে দুটি সমপরিমাণ আধান, সমপরিমাণ মানে এটাও ধরে 1 কুলম্ব, এটাও ধরে 1 কুলম্ব, দুটোই একই হবে, দুটো আধানই একই হবে। তাহলে দুটি সমপরিমাণ আধানকে, তাহলে আমরা কি করব, দুটো সমপরিমাণ আধান, আমি পুরোটা লিখছি না,
দুটো সম পরিমাণ আধানকে আমরা শূন্যস্থানে অবশ্যই শূন্যস্থানেও রাখতে পারি বা বায়ু মাধ্যমে রাখতে পারি, এবং দূরত্ব কত হবে 1 মিটার দূরত্ব। ওকে, যেটা এসআই ইউনিট। তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে যদি শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে রাখা হয় এবং যদি এরা পরস্পরের উপর কত বল প্রয়োগ করবে, 9 ইন্টু 10⁹ নিউটন, এত বল যদি প্রয়োগ করে, 9 ইন্টু 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাহলে ওই প্রত্যেকটা বিন্দু আধানকে আমরা 1 কুলম্ব বলবো। ওকে, তো তোমরা লিখবে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে রাখলে যদি তারা পরস্পরের প্রতি 9 ইন্টু 10⁹ নিউটন বল প্রয়োগ করে, সেটা আকর্ষণ হতে পারে বা বিকর্ষণ হতে পারে। কেমন? তাহলে যদি তারা পরস্পরের ওপর 9 ইন্টু 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাহলে ওই বিন্দু আধান দুটির প্রত্যেকটি আধানকে 1 কুলম্ব আধান বলবো। ওকে, দেখলাম আমরা দুটো আধানকে 1 মিটার দূরত্বে রেখেছি, নিয়ে তারা পরস্পরের উপর এত আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে, তার মানে তখন আমরা ধরে নেব যে এটা হচ্ছে 1 কুলম্ব এবং এটা হচ্ছে 1 কুলম্ব আধান, যদি মানটা এটা হয়। যদি এই মানটা আসে, তাহলে প্রত্যেকটা বিন্দু আধানকে কি বলবো, এটাও 1 কুলম্ব বলবো, এটাকেও আমরা 1 কুলম্ব আধান বলবো। ওকে, নেক্সট আমাদের দেখো এই পাতাটা আমাদের হয়ে গেল। ওকে, 25 পাতা হয়ে গেল। এখানে আমাদের আধানের হ্যাঁ, আধানের ক্ষেত্রে আমরা দেখছিলাম কুলম্ব। কুলম্ব হচ্ছে মানে এসআই ইউনিট। আর যদি সিজিএস একক জিজ্ঞাসা করে আধানের সিজিএস, তখন আমাদের বলতে হবে স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব। এছাড়া ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটও বলা হয়, ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। দেখবে 25 পাতার নিচের দিকে কিন্তু দেওয়া হয়েছে। ওকে, এবার তোমাদের যেটা বলছিলাম আমি, যে একটা প্রশ্ন আছে, এই যে ডান দিকে যে ছকটা রয়েছে তড়িৎ রাসায়নিক শ্রেণীর মতো দেওয়া হয়েছে, এখানে আমাদের কোন জিনিসটাকে কোন জিনিসের মধ্যে ঘষলে কোনটাতে কোন আধান তৈরি হবে। ওকে, সেই জিনিসটা আমরা দেখবো। তার কারণ আমরা প্রশ্নবিচিত্রা যখনই খুলবো, আমাদের বেরোবে প্রশ্নবিচিত্রা, তখন এই প্রশ্ন দুটো বস্তু দিয়ে দেবে, এটাকে ঘষলে কোনটাতে ধনাত্মক আধান, কোনটাতে ঋণাত্মক আধান, বা বলবে কোনটাতে কোন আধান তৈরি হবে। এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে। ওকে, তার জন্য ভালো করে বুঝে নাও জিনিসটা। এখানে আমাদের দিয়েছে এই যে 1 নম্বর কি আছে আমি একবার লিখি, পশম রয়েছে, পশম রয়েছে, পশম বা উল। 2 নম্বর কি রয়েছে, কাঁচ রয়েছে। 3-এ রয়েছে কাগজ। ওকে, 4 নম্বরে রেশম বা সিল্ক। যদি বলো যে স্যার এগুলো মুখস্থ করতে হবে, কয়েকটা মুখস্থ করার চেষ্টা করবে, ভালো ভালো যেগুলো রয়েছে। সিল্ক কয়েকটা ভালো ভালো মনে রাখতে হবে। কাঠ আসে না, মানুষের দেহ ভাবে আসে না। 8-এ আছে আমাদের এবোনাইট, সেটা মনে রাখতে পারো, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, ভালো ভালো স্কুলে এবোনাইট থেকে প্রশ্ন আসে। অ্যাম্বার, যেটা অ্যাম্বারটা প্রশ্ন আসতে পারে, তাই জন্য অ্যাম্বারটাও মনে রাখবে। এবার ধরো একটা কাঁচ নিয়েছো, কাঁচ নিয়ে সেই কাঁচটাকে তুমি সিল্কে ঘষছো। তাহলে আমার এখন কাজ হচ্ছে এই কাঁচ এবং সিল্ক। কাঁচকে নিয়েছো, একটা কাঁচ নিয়েছো, সিল্কের কাপড়ের মধ্যে ঘষছো, সিল্কের কাপড়ের মধ্যে ধরো ঘষছো। ওকে, সিল্কের কাপড় নিয়েছো। তাহলে প্রশ্ন হচ্ছে যে কোনটাতে কোন আধান তৈরি হবে, কোনটাতে কোন আধান তৈরি হবে। এই সমস্ত প্রশ্নের আনসার কি করে করবে, এই যে আমি বললাম এখানে আমাদের টোটাল 12টা নাম দিয়েছে, তার মধ্যে আমি আরো ছোট করে দিলাম 6টা নাম, পরপর মনে রাখার চেষ্টা করবে। পশম, উল, তার নিচে কাঁচ আছে, তার নিচে কাগজ, তার নিচে রেশম বা সিল্ক, তার অনেকটা নিচে রয়েছে এবোনাইট, তার অনেকটা নিচে রয়েছে অ্যাম্বার। এবার আমাদের প্রশ্ন কি হলো, যে কাঁচকে যদি আমরা রেশম বা সিল্কে ঘষি, তাহলে কাঁচে কি আধান হবে, বা রেশমের মধ্যে কি আধান হবে, বা কোনটিতে কি আধান তৈরি হবে। ওকে, মনে রাখবে যে দুটো আমাকে দিয়েছে সেই দুটোর মধ্যে যেটা উপরে থাকবে সেটাতে প্লাস হবে, প্লাস মানে ধনাত্মক, আর ওই দুটোর মধ্যে যেটা নিচে থাকবে সেটা তো মাইনাস হবে। তাহলে কে উপরে আছে, কাঁচ, তাহলে কাঁচে কি হবে, প্লাস হবে। আর এখানে রেশম বা সিল্কের মধ্যে কি হবে, মাইনাস আধান হবে। এবার যারা বোঝো না, হয়তো দেখেছো যে কাঁচ মানে প্লাস, কাঁচ মানে প্লাস, ওটা হয়তো ভাবলে। এবার তোমার পরীক্ষায় কি দিল, পরীক্ষায় হয়তো তোমার দিয়েছে এখানে যে কাঁচ এবং পশম কি দিয়েছে আমাদের, কাঁচকে ঘষেছে পশম বা উলে। এবার বলো কোনটাতে প্লাস আর কোনটাতে মাইনাস, কোনটাতে প্লাস কোনটাতে মাইনাস। কাঁচ আর পশমের মধ্যে কে উপরে আছে, পশম, তাহলে
পশমের মধ্যে প্লাস হবে, কাঁচটা নিচে আছে তাই জন্য কাঁচের মধ্যে মাইনাস হবে। আমাকে এই জিনিসটা মনে যদি না রাখো তাহলে কিন্তু পারবে না করতে। ওকে, আমার এখানে কি দিয়েছিল, কি কি দিয়েছিল, এখানে কাঁচ, এখানে আমাদের ধরো দিয়েছে কাঁচ এবং সিল্ক, কাঁচ এবং সিল্ক বা রেশম। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম কাঁচ এবং সিল্কের মধ্যে কাঁচটা উপরে আছে তাই জন্য কাঁচে প্লাস, আর সিল্কটা নিচে রয়েছে তাই জন্য সিল্কে মাইনাস। এবার যদি প্রশ্ন আসে যে একটা এবনাইট দণ্ডকে নিয়ে রেশমের সঙ্গে বা রেশমে বা সিল্কের কাপড়ে ঘষা হলো, এবনাইট দণ্ড নিয়ে রেশম বা সিল্কের কাপড়ে ঘষা হলে এবনাইট দণ্ডে কোন আধান তৈরি হবে? তাহলে আমার এখানে আছে রেশম এবং এবনাইট। আমার প্রশ্ন কি, আমার প্রশ্ন এখানে দুটোর আধান জিজ্ঞাসা করেনি, আমাকে বলেছে যে কোন এবনাইটের মধ্যে কি আধান তৈরি হবে। তাহলে বলবে রেশম এবং এবনাইট দণ্ডের মধ্যে এবনাইট রেশমের নিচে রয়েছে তাই এবনাইট দণ্ডে ঋণাত্মক অর্থাৎ মাইনাস আধান তৈরি হবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। ওকে, ভালো করে কিন্তু এই জিনিসটা দেখে যাবে, সবগুলো মনে রাখতে পারো, বা আমি শুধুমাত্র এই কয়েকটা তোমাদের দিলাম, 6টা সাধারণত এখান থেকে প্রশ্ন আসে, এই কয়েকটা দেখে গেলে কিন্তু হয়ে যাবে। ওকে, এবার আমাদের 26 পাতায় চলে আসো। 26 পাতা আমরা চলে যাবো, এখানে 26 পাতায় এখানে দেখো, ঘর্ষণের ফলে উদ্ভূত বস্তুতে আধানের উদ্ভব ঘটে কেন? তোমরা দেখেছো, আমরা বলছিলাম না এই যে ঘষছি, ঘষার ফলে একটাতে প্লাস একটাতে মাইনাস তৈরি হচ্ছে, নিয়ে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে, বা ওই যে বেলুনগুলোকে ঘষার পর সেগুলো আকর্ষণ বা বিকর্ষণ করছে, তাহলে আধান তো তৈরি হচ্ছে। আধানটা ঘর্ষণের ফলে তৈরি হচ্ছে, তো কেন তৈরি হচ্ছে? শীতকালে পশমে জামা কাপড় পরার পর যখন খুলি তখন চিটচিট করে শব্দ হয়, ওখানেও কিন্তু কারেন্ট তৈরি হয়, ঘষা হয়, আমাদের গায়ের লোমের সঙ্গে ঘষা যায় এবং একটাতে প্লাস একটাতে মাইনাস তৈরি হয় বলেই কিন্তু এরকম ঘটনা ঘটে, চিটচিট করে শব্দ হয় বা স্ফুলিঙ্গ দেখা যায় অনেক সময়। ওকে, আমরা দেখেছিলাম পরমাণুর ক্ষেত্রে 3 ধরনের আধান রয়েছে। একটা যদি আমরা পরমাণু আঁকি, এই পরমাণুর মধ্যে আমাদের মাঝখানে রয়েছে কেন্দ্রক বা নিউক্লিয়াস, এটাকে কি বলে? কেন্দ্রক, কেন্দ্রক বলে বা নিউক্লিয়াস বলে, কেন্দ্রক বা নিউক্লিয়াস। এই কেন্দ্রক বা নিউক্লিয়াসের মধ্যে দুটো আধান থাকে, কি কি? একটা হচ্ছে ধনাত্মক আধান থাকে, ধনাত্মক আমাদের ধরো আধান রয়েছে এখানে। ওকে, ধনাত্মক আধান থাকে, সেগুলো কি বলবো আমরা? প্রোটন। তাহলে এই প্লাস গুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রোটন, যেটা কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে। আর কি থাকে? কিছু কিছু আধান থাকে যেগুলোতে কোনো চার্জ থাকে না, যেগুলোর কোনো আধান থাকে না, প্লাসও না মাইনাসও নয়, তাহলে ফাঁকা যেগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে নিউট্রন। নিউট্রন, এই দুটো কণা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে। আর এই নিউক্লিয়াসকে ঘিরে এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, বিভিন্ন কক্ষপথে কারা ঘোরে বলতো? ইলেকট্রন ঘোরে। ওকে, এখানে মনে রাখবে যতগুলো প্রোটন ছিল, এখানে কটা প্রোটন? 1 2 3 4 5, 5টা প্রোটন, সেরকম এখানে 5টা ইলেকট্রন থাকবে। আর মনে রাখতে হবে প্রথম যে কক্ষপথ সেখানে দুটোর বেশি ইলেকট্রন থাকে না, প্রথম কক্ষপথে দুটোর বেশি ইলেকট্রন থাকে না, দ্বিতীয় কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, তার কম থাকতে পারে। ওকে, এবং প্রথমটা ভর্তি হওয়ার পর তবে আমরা দ্বিতীয় কক্ষপথে যাব। তাহলে দুটো ইলেকট্রন আঁকলাম, পড়ে আছে কটা? 3টে। তাহলে 3টে আমাকে ইলেকট্রন আঁকতে হবে, 2 নম্বর কক্ষে যে কোনো জায়গায় 3টে ইলেকট্রন এঁকে দেবে। ওকে, তাহলে প্রোটন আর নিউট্রনটা থাকে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে, আর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘোরে, সেই ইলেকট্রন গুলোর আধান হচ্ছে কি? মাইনাস। এগুলো কি বলবো আমরা? ইলেকট্রন বলবো। সাধারণ অবস্থায় কি হয়? প্রোটন জটা থাকবে। এই প্রোটন কটা ছিল আমার? এই প্রোটন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পরমাণুর ক্ষেত্রে 5টা প্রোটন ছিল, ইলেকট্রনে কিন্তু 5টা আছে। সাধারণ অবস্থায় প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান সমান হয়। সাধারণ অবস্থায় প্রোটন যটা থাকে ইলেকট্রন তটা থাকে। ধরো একটা পরমাণু নিয়েছি যেমন সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি সোডিয়ামের মধ্যে ইলেকট্রন কটা থাকে? 11টা, প্রোটনও থাকে 11টা, তাহলে ইলেকট্রন প্রোটন সমান সমান। কার্বন যদি আমরা দেখি, কার্বনের মধ্যে ইলেকট্রন থাকে 6টা, প্রোটনও থাকে 6টা। হাইড্রোজেনের মধ্যে যদি আমরা দেখি, হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন থাকে 1টা, প্রোটনও থাকে 1টা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন সমান সমান, এবং ইলেকট্রনের আর প্রোটনের আধান সমানই হয়, ইলেকট্রন এবং প্রোটনের আধান সমানই হয়, শুধু পার্থক্য প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক বা প্লাস পজিটিভ, ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক বা মাইনাস বা নেগেটিভ। ওকে, তাহলে 5টা জন্য 5টা প্লাস আর এদিকে 5টা মাইনাস, তাহলে 5 প্লাস 5 মাইনাস 5 0 হয়ে গেল, প্লাস 6 মাইনাস 6 0 হয়ে গেল, প্লাস 1 মাইনাস 1 0 হয়ে গেল, প্লাস 11 মাইনাস 11 0 হয়ে গেল। তাহলে প্রত্যেকটাতে যে কোনো পরমাণুতে সাধারণ অবস্থায় যেহেতু যটা প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান হওয়ার জন্য এবং এদের আধান সমান হওয়ার জন্য এরা পরস্পরকে ব্যালেন্স করে দেয়, প্রশমিত করে দেয়, যেহেতু একটা ধনাত্মক একটা ঋণাত্মক, প্রোটন ধনাত্মক ইলেকট্রন ঋণাত্মক, তাই জন্য প্রশমিত করে দেয়। এই কারণে কিন্তু সাধারণ অবস্থায় কি হয়? পরমাণুর কোনো আধান থাকে না। তাহলে আমাদের প্রশ্ন আসে যে পরমাণু সাধারণ অবস্থায় নিষ্ক্রিয় হয় কেন? তখন তোমরা লিখবে স্বাভাবিক অবস্থায় একটি পরমাণুর মধ্যে মোট প্রোটন সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা সমান হয়।
আবার একটি প্রোটনের ধনাত্মক আধানের পরিমাণ একটি ইলেকট্রনের ঋণাত্মক আধানের সমান হয়, ফলে কোনো পরমাণুর মোট ধনাত্মক আধান মোট ঋণাত্মক আধানের সমান হয়। এই কারণে মোট আধান একটা পরমাণুর শূন্য হয়, অর্থাৎ পরমাণুটি নিস্তড়িত হয়। ওকে, তাহলে পরমাণু কেন নিস্তড়িত হয় আশা করি তোমরা বুঝতে পারলে। এবার যখনই ঘষা হচ্ছে তখন কি হচ্ছে বলতো, তখন কিন্তু এই নিউক্লিয়াসটা ভেতরেই থাকে, নিউক্লিয়াসটা ভেতরেই থাকে। এবার ধরো আমার এখানে কি হচ্ছে, কাঁচ আর সিল্ক, আমি এই উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি। কাঁচ আর সিল্ক, কাঁচকে সিল্কে ঘষছো, কাঁচকে কি করছো, সিল্কে ঘষা হচ্ছে। যদি এটা কাঁচ হয়, ধরো এটা কাঁচের পরমাণু, ওকে, নিয়ে কাঁচের পরমাণুতে ধরো সাপোজ আমি কি বলছি, 5টা এখানে প্রোটন ছিল আর 5টা ইলেকট্রন ছিল। ওকে, তাহলে কাঁচের মধ্যে আমি কাঁচের তো সংকেত লিখছি না, তো শুধু কাঁচ লিখছি, প্লাসও দিচ্ছি না, মাথায় মাইনাসও দিচ্ছি না। যখন ঘষছি কাঁচকে, যখন সিল্কের মধ্যে ঘষছি তখন কি হয়, কাঁচ থেকে একটা ইলেকট্রন চলে যায় সিল্কের কাছে, কাঁচ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, কাঁচ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে ইলেকট্রন কটা হলো এখন, 4টে ইলেকট্রন। তাহলে কাঁচের মধ্যে 5টা প্রোটন ছিল তার জন্য 5টা প্লাস, 5টা ইলেকট্রন ছিল তার জন্য 5টা মাইনাস। কিন্তু এখন হলো কি, 4টে ইলেকট্রন আছে, তার জন্য 4টে ইলেকট্রনের জন্য কি হলো, 4টে মাইনাস। এবার এখন হিসেব করো, এখন কিন্তু 1 হচ্ছে, +1, একটা +1 পড়ে থাকছে, তার জন্য কাঁচটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, মাথায় একটা প্লাস মানে একটা প্লাস হয়ে গেল। এবং এই ইলেকট্রনটা, কাঁচ থেকে যে ইলেকট্রনটা বেরোলো সেটা কার কাছে চলে গেল, সিল্কের কাছে চলে গেল, সিল্ক একটা এক্সট্রা ইলেকট্রন নিল, ইলেকট্রন মানেই মাইনাস, তার জন্য সিল্কটা মাইনাস হয়ে গেল। তাহলে যখন একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তু ঘষা হচ্ছে, যে ইলেকট্রন ছাড়ছে, যেমন এখানে পশমটা ইলেকট্রন ছেড়ে দেয়, পশমকে যখন কাঁচ মানে পশমের মধ্যে যখন কাঁচকে ঘষি তখন পশম থেকে ইলেকট্রন কাঁচের মধ্যে যায়, পশম থেকে ইলেকট্রন কাঁচের মধ্যে যায়, পশম থেকে ইলেকট্রন বেরোয় তার জন্য পশম প্লাস, কাঁচে ইলেকট্রন ঢোকে বা কাঁচ ইলেকট্রনটা নেয় তার জন্য মাইনাস। ওকে, এখানে এবনাইট এবং রেশমের মধ্যে দেখা যাচ্ছে যে রেশমটা ইলেকট্রন ছেড়ে দেয় তার জন্য রেশমটা প্লাস হয়, এবনাইট ওই রেশমের ইলেকট্রনটা নেয় তার জন্য এবনাইটটা মাইনাস হয়ে যায়। তাহলে ঘর্ষণের সময় কি হয়, একটা মানে বস্তু ইলেকট্রন ছেড়ে দেয় সেটা প্লাস হয়ে যায়, আর ওই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা যে গ্রহণ করে সে মাইনাস হয়ে যায়। এ কারণে ঘর্ষণ যখন করা হয় তখন আমাদের আধান তৈরি হয়, মানে একটাতে প্লাস এবং একটাতে মাইনাস কিন্তু তৈরি হয়। ওকে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার আমাদের প্রশ্ন আসতে পারে এখানে, তড়িৎ আবেশ কি? ওকে, তড়িৎ আবেশ মানে হচ্ছে যে আমরা যে চিরুনি ঘষলাম, চিরুনি ঘষার পরে দেখলাম আমরা চিরুনি ঘষার পর যখন আমাদের এখানে ধর একটা মানে টেবিল ছিল, টেবিলের মধ্যে এখানে কিছু কাগজের টুকরো ছিল, দেখছি এগুলোকে আকর্ষণ করে নিচ্ছে, এখানে আকর্ষণ করে নিচ্ছে, তাহলে ঘষার ফলে এখানে আধান তৈরি হলো, এখানে কি তৈরি হয়েছে, আধান তৈরি হয়েছে, এখানে আধান তৈরি হয়েছে, চিরুনিতে কি তৈরি হয়েছে, আধান, প্লাস বা মাইনাস কিছুটা আধান তৈরি হয়েছে। এবার যখন কাগজের সংস্পর্শে আনছি তখন কাগজের মধ্যে তো কোনো আধান নেই, কিন্তু কাছাকাছি আনলেই কি করে, যদি এখানে চিরুনির প্লাস ছিল, আকর্ষণ হচ্ছে মানে এখানে কাগজগুলোর মধ্যে কি হবে, মাইনাস তৈরি হতে হবে। তো যখনই চিরুনি আনি, এতক্ষণ কাগজগুলোর মধ্যে কোনো আধান ছিল না, কিন্তু চিরুনিকে কাছে আনা মাত্রই কাগজগুলিতে উল্টো আধান মানে প্লাসের উল্টো আধান মাইনাস তৈরি হয়, এবং প্লাস মাইনাসকে আকর্ষণ করে, তার জন্য এই কাগজের টুকরোগুলো চলে যায়, চিরুনির গায়ে লেগে যায়। যদি আমরা ধরো এখানে মাইনাস নিয়ে এসেছি, চিরুনির এখানে মাইনাস তৈরি হয়েছে, তাহলে চিরুনি কি করবে, এই কাগজগুলোতে প্লাস আধান তৈরি করার চেষ্টা করবে, ওকে, নিয়ে আকর্ষণ করবে। তাহলে এটার মধ্যে আধান ছিল, তাই জন্য এটাকে বলছি আমরা আহিত বস্তু, যার মধ্যে আধান থাকে তাকে আমরা বলবো আহিত বস্তু। আর আগে কাগজের টুকরোর মধ্যে আগে আধান ছিল না, তাই জন্য এটাকে বলবো আমরা অনাহিত বস্তু, অনাহিত বস্তু। এবার কোনো আহিত বস্তুকে যখন অনাহিত বস্তুর কাছে আনা হয় তখন সেই বস্তুটার মধ্যে আধান সৃষ্টি হয়, এই ঘটনাকে কি বলে, এটাকে বলবো আমরা তড়িৎ আবেশ। কেমন, তড়িৎ আবেশ বলবো, তড়িৎ আবেশ। যেমন আমরা চুম্বকের ক্ষেত্রে পড়েছিলাম, ক্লাস 7 হয়তো পড়েছিল, এটা ধরো প্লাস এটা মাইনাস, আমি একটা ধরো পেরেক নিয়েছি, পেরেকটাকে আকর্ষণ করবে, যখনই পেরেককে আকর্ষণ করছে তখন মনে রাখবে যে এটাও কিন্তু মানে এটা চৌম্বক পদার্থ, চুম্বক কিন্তু নয়, কিন্তু আকর্ষণ করার সময় এটাও চুম্বকে পরিণত হয়। প্লাসটা এনেছি তাই জন্য এদিকে কি হবে, এর মাইনাস আধান তৈরি হবে আর উল্টো দিকে প্লাস তৈরি হবে, নিয়ে যখন তুমি এটাকে কাছাকাছি নিয়ে আসবে প্লাস মাইনাস আকর্ষণ করবে। যদি এমন হতো এদিকে এদিকে মাইনাস ছিল এদিকে প্লাস, তাহলে মাইনাসের জন্য এদিকে উল্টো আধান, আর দূরের দিকে কাছের আধান, মানে এইখানে যে আধান তার উল্টো আধানটা কাছে মেরুতে তৈরি হয় আর দূরে সমমেরু তৈরি হয়, কাছে বিপরীত মেরু তৈরি হয়, দূরে সমমেরু তৈরি হয়, নিয়ে আকর্ষণটা করে। এবার এটাকে যদি তুমি ঘুরিয়ে দাও, পিছন দিকে আমার কি ছিল, পিছন দিকে ছিল আমার মাইনাস, কিন্তু এবার পিছন দিকে প্লাস হয়ে যাবে আর এদিকে মাইনাস। ওকে, এরকম তৈরি হবে। তাহলে যখনই আমরা এটাকে নিয়ে আসলাম, এটাকে কি বলছিলাম, চৌম্বক আবেশ। চুম্বককে যদি কাছাকাছি আনি, চৌম্বক
মানে চৌম্বক পদার্থের কাছাকাছি আনি, তাহলে সেই চুম্বকটা কি করে ওই চৌম্বক পদার্থের কাছাকাছি যে প্রান্ত সেখানে বিপরীত মেরু তৈরি করে, নিয়ে আকর্ষণ করে। এটাকে বলবো আমরা চৌম্বক আবেশ। একই রকম ভাবে তড়িৎ আবেশ হলো কোন তড়িতাহিত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত মানে অনাহিত বস্তুর দুই প্রান্তে বিপরীত তড়িতের সৃষ্টি হয়, সে ঘটনাকে আমরা বলবো তড়িৎ আবেশ। ওকে, একটা কাগজের টুকরো যদি বড় হয়, এরকম ধরো একটা কাগজের টুকরো বড়, তাহলে এই জায়গাতে প্লাস হবে, টানছে এখানে, এটা মাইনাস আছে তাহলে প্লাস, আর নিচের দিকে মাইনাস হবে। কাগজের টুকরোর মধ্যেও দুটো আধান তৈরি হবে, দুটো মেরু তৈরি হবে। এই যে ঘটনা, এটাকে আমরা বলবো চৌম্বক আবেশ। ওকে, এবার একটা আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে আকর্ষণ অপেক্ষা, এটা প্রশ্ন আছে, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী তড়িৎগ্রস্ততার নিশ্চিততর মানে শিওর, কেমন নিশ্চিততর প্রমাণ, এটা ব্যাখ্যা করো। যারা লিখতে চাও তাদের জন্য আমি উত্তরটা প্রথমত বলে দিই, তারপর ব্যাখ্যা করছি। একটি আহিত বস্তু অপর একটি নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করতে পারে, আবার দুটি বিপরীত আধানযুক্ত বস্তুর মধ্যেও আকর্ষণ হয়। সুতরাং দুটি বস্তুর মধ্যে আকর্ষণ ঘটলে তা থেকে পরীক্ষাধীন বস্তু তড়িৎগ্রস্ত বা নিস্তড়িত তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কিন্তু বিকর্ষণ শুধুমাত্র দুটি সমজাতীয় তড়িৎ দ্বারা আহিত তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সম্ভব। নিস্তড়িত বস্তু কখনোই বিকর্ষণ করতে পারে না, আবার তড়িৎগ্রস্ত বস্তু এবং নিস্তড়িত বস্তুর মধ্যে কখনো বিকর্ষণ হয় না। তাই আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী তড়িৎ গ্রস্ততা নিশ্চিততর প্রমাণ। যদি এত কঠিন লিখতে না পারো, কঠিন নয়, সহজে দেওয়া হয়েছে। ধরো একটা বস্তু, এই একটা বস্তু আমি হয়তো নিয়েছি, এটা এর মধ্যে আধান আছে না নেই সেটা প্রমাণ করব কি করে। তো সেটার জন্য দুটো প্রসেস রয়েছে, আকর্ষণ বিকর্ষণ, দুটো দিয়ে আমরা দেখব। এটার মধ্যে কোনো তড়িৎ কিন্তু নেই, কিন্তু আমি একটা বস্তু নিয়ে এসেছি, ধরো আমি একটা এরকম ধরনের একটা বস্তু নিয়ে এসেছি যেখানে এদিকে আমার প্লাস আছে, এদিকে মাইনাস আছে। তাহলে একটা আমি আহিত বস্তু নিয়ে এসেছি একটা অনাহিত বস্তুর কাছে। একটা তড়িৎগ্রস্ত বস্তুকে যদি আমরা নিস্তড়িত বস্তুর কাছে আনি, এই তড়িৎগ্রস্ত বস্তু কি করবে, একে আকর্ষণ করবে। কেন করবে? তড়িৎ আবেশের জন্য প্লাসের উল্টো মানে মাইনাস তৈরি করবে, আর এখানে প্লাস তৈরি করবে। ওকে, মানে আমরা যদি এখানে এরকম ভাবে এমনি করতাম, ধর এটা প্লাস আর মাইনাস যদি হতো, মাইনাসটা নিয়ে এসেছি, তাহলে এই নিস্তড়িত বস্তুর মধ্যে এখানে প্লাস আর এখানে মাইনাস হবে, তাহলে কাছাকাছিতে প্লাস মাইনাস হলো, উল্টো মেরু, তাহলে আকর্ষণ করবে। ওকে, তাহলে এর মধ্যে কিন্তু কারেন্ট ছিল না, এইগুলোর মধ্যে নিস্তড়িত বস্তু, কিন্তু তড়িৎ আবেশের ফলে কি করলো, এই প্লাসটা মাইনাস তৈরি করলো বা মাইনাসটা প্লাস তৈরি করে নিয়ে আকর্ষণ করলো। তাহলে তড়িৎ আহিত বস্তু একটা অনাহিত মানে নিস্তড়িত বস্তুকে কিন্তু আকর্ষণ করে, দুই দিকে আকর্ষণ করে, এটাকে ধরো ঘুরিয়ে দিয়েছে, এখানে আকর্ষণ কিন্তু করছে। ওকে, আবার যদি আমরা দেখি যে এই একটা বস্তু, এর প্লাস এদিকে আছে, এদিকে মাইনাস, আর আমি যে বস্তুটা নিয়েছি এখানে পরীক্ষা করছি যার মধ্যে তড়িৎ আছে কিনা নেই, ধর এটার মধ্যে তড়িৎ আছেই, এবং আমি যেদিকে নিয়েছি এদিকটা মাইনাস আছে, এদিকে প্লাস, তাহলে আকর্ষণ করবে। তাহলে এটার মধ্যে আধান ছিল না, এই বস্তুটার মধ্যে আধান ছিল না, প্লাসটা নিয়ে আসলাম, উল্টো মাইনাস তৈরি হলো, তড়িৎ আবেশের ফলে নিয়ে আকর্ষণ করলো। আর এই বস্তুটার মধ্যে আধান আছে এবং প্লাস মেরুটা নিয়ে এসেছি কাছে, মাইনাসের কাছে, তার জন্য আকর্ষণ করছে। তাহলে আমি তো এখন জানি না, ধরো এটা আমি বলে দিইনি যেটা আধান আছে না নেই, সেটা বলে দিইনি। তাহলে দুটো কেস হতে পারে, এই বস্তুটা নিস্তড়িত হতে পারে, আবার আধান আছে এটাও হতে পারে। আকর্ষণ দিয়ে কিন্তু আমরা বলতে পারবো না, আকর্ষণ দিয়ে বলতে পারবো, আকর্ষণ দিয়ে কখনো বলা যায় না, তার কারণ এই বস্তুটা যার মধ্যে তড়িৎ আছে সে একটা নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করে, আর তড়িৎ আছে এমন একটা বস্তুর বিপরীত মেরু, এই প্লাস নিয়ে এসেছিলাম মাইনাসের কাছে, তার জন্য আকর্ষণ করছিল। তাহলে আকর্ষণ দিয়ে দুরকমই হচ্ছে, আকর্ষণ দিয়ে দেখো এটা তড়িৎ নেই আর এটার মধ্যে তড়িৎ আছে, দুটোকে আকর্ষণ করছে, তাহলে আমরা কিন্তু বলতে পারছি না। এবার যদি এমন হতো বিকর্ষণ দিয়ে, এবার আমি এটাকে কি করছি, ঘুরিয়ে দিয়েছি, এটাকে আমি ঘুরিয়ে দিয়েছি, ধরো আমি কি বলেছি, আমি মাইনাসটাকে নিয়ে এসেছি, তাহলে কি করবে, মাইনাস হলে এটা কি করে পরস্পরকে দূরে ঠেলে দেবে। মাইনাস কাকে দূরে ঠেলতে পারে, মাইনাসকেই দূরে ঠেলতে পারে। প্লাস কাকে দূরে ঠেলবে, বিকর্ষণ করবে, প্লাসকে বিকর্ষণ করবে। ওকে, তাহলে মাইনাস এখানে কোনো বস্তুকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে, তার মানে এখানে মাইনাস আছে, তাহলে উল্টো দিকে প্লাস আছে। যদি এমন হয় যে আমি প্লাস নিয়ে এসেছি, এদিকে আছে আর এদিকে তবুও বিকর্ষণ করছে, ঠেলে দিচ্ছে, তার মানে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, কাছাকাছিতে সমমেরু আছে, দুটোই মাইনাস দুটোই প্লাস, তার জন্য দূরে ঠেলে দিচ্ছে। তাহলে দূরে ঠেলে দিলে তবেই জানবো যে এগুলোর মধ্যে আধান আছে। কিন্তু
এই বস্তু এইগুলোর মধ্যে যদি আধান না থাকতো, এমনি কোন একটা বস্তুকে, এর মধ্যে আধান নেই, এর মধ্যে আধান নেই, আমি এই বস্তুটাকে নিয়ে এসেছি, প্লাসটাকে নিয়ে এসেছি, যেই প্লাস নিয়ে আসবো এখানে মাইনাস তৈরি হয়ে যাবে, আকর্ষণ করবে। ওকে, মাইনাসটা নিয়ে আসবো, মাইনাস নিয়ে আসলে এখানে প্লাস তৈরি হবে, আকর্ষণ করবে। ওকে, তাহলে আকর্ষণ দিয়ে কখনোই কিন্তু আমরা বলতে পারবো না আকর্ষণ এই আহিত বস্তু মানে তড়িৎ বিহীন যেটা নিস্তড়িৎ বস্তুকেও আকর্ষণ করে, আবার তড়িৎ আছে এমন বস্তুর বিপরীত মেরুকে আকর্ষণ করে। কিন্তু বিকর্ষণ শুধু কার মধ্যে হয়? দুটো তড়িৎগ্রস্ত বস্তুর সমমেরুর মধ্যে হয়, দুটোই প্লাস বা দুটোই মাইনাস, তাদের মধ্যে শুধুমাত্র বিকর্ষণ হয়। তার জন্য বিকর্ষণ দিয়েই শুধুমাত্র আমরা বলতে পারবো কোন বস্তু মানে তার মধ্যে তড়িৎ রয়েছে কিনা। ওকে, এবার ধরো এটার মধ্যে তড়িৎ রয়েছে, এটার মধ্যে তড়িৎ রয়েছে, এবার আমি দুটোকেই নিয়ে আসলাম, এই ধরো প্লাস ছিল, এটা প্লাস এটা মাইনাস, আমি নিয়ে আসলাম, আকর্ষণ করছে, আকর্ষণ করে প্লাস আর মাইনাস নিয়ে আকর্ষণ করছে। এবার ঘুরিয়ে দেখবো, ঘুরিয়ে দেখছি, ঘুরিয়ে দেখার সময় দেখছি বিকর্ষণ করছে, যে দুটোই প্লাস বিকর্ষণ করছে, আমরা জানবো যে এটার মধ্যে তড়িৎ আছে। কিন্তু যদি একটা বস্তু নিয়েছি তড়িৎগ্রস্ত বস্তু আর একটা নিস্তড়িৎ বস্তু, বা আমি এটা জানি না কি বস্তু, এদিকেও আকর্ষণ করছে উল্টো দিকেও আকর্ষণ করছে, তার মানে এটা নিস্তড়িৎ বস্তু। দুই দিকে যদি আকর্ষণ করে তার মানে নিস্তড়িৎ বস্তু, আর যদি একদিকে আকর্ষণ আর উল্টো দিকে ঘুরিয়ে দিলে বিকর্ষণ করে, তার মানে জানবো যে তার মধ্যে তড়িৎ রয়েছে। তাহলে বিকর্ষণ দিয়েই আমরা শুধুমাত্র বুঝতে পারি যে কোনটা তড়িৎগ্রস্ত এবং কোনটি তড়িৎবিহীন। ওকে, যখন প্লাস্টিকের চিরুনির কথা বলছিলাম, চিরুনির ক্ষেত্রে কিন্তু কি হয়, চিরুনিতে ঋণাত্মক আধান তৈরি হয়। কেমন? চিরুনিতে ঋণাত্মক আধান তৈরি হয়, কাগজের কাছের মেরুতে প্রান্ততে প্লাস আর এদিকে মাইনাস, তাহলে চিরুনির মাইনাস আর এদিকে প্লাস নিয়ে আকর্ষণ হয়। ওকে, এদের মধ্যে আকর্ষণ হয়, এটা প্রশ্ন আছে। প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে চুল আঁচড়ানোর পর তার নিস্তড়িৎ কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন? দেখবে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর চিরুনিতে ঋণাত্মক আধান তৈরি হয় এবং চুলের মধ্যে ধনাত্মক আধান তৈরি হয়, সেটা দরকার নাই আমাদের, চিরুনিতে ঋণাত্মক আধান সেটা লিখলেই হবে। এবার এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত চিরুনিকে নিস্তড়িৎ কাগজের কাছে আনলে চিরুনির কাছে কাগজের থাকা প্রান্ততে প্লাস আধান তৈরি হয় এবং দূরের প্রান্তে কাগজের মাইনাস আধান তৈরি হয়। এবার কাছে থাকা প্লাস এবং চিরুনির মাইনাস পরস্পরকে আকর্ষণ করে, এ কারণে কাগজের টুকরোটা চিরুনির গায়ে লেগে যায় বা লাফিয়ে চিরুনির গায়ে আটকে যায়। ওকে, এরকম কিন্তু আমাদের প্রশ্ন আছে। এরপরে আমাদের আর দু একটা জিনিস রয়েছে, ক্লাসটা একটু লেন্থি হয়ে গেল যেহেতু এই জায়গাটা একটু কঠিন রয়েছে, এগুলো ব্যাখ্যা করার প্রয়োজন আছে, তার জন্য আমি সহজ করে বুঝিয়ে দিলাম। অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই জায়গাটা পুরো ছেড়ে দেয় এই জায়গাটা। ওকে, এবং আমি যেভাবে বোঝালাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, খুব সহজ করে বুঝিয়েছি। এটা দরকার আছে, তার কারণ তোমরা যদি ভাবো যে আমাদের সায়েন্স দরকার নেই, সায়েন্স কিন্তু সাথ ছাড়বে না, তোমাদের ক্লাস 10 পর্যন্ত তো বিজ্ঞান পড়তেই হবে, তাই না? বিজ্ঞান পড়তেই হবে। এখন যদি না বোঝো এই জায়গাগুলো, উঁচু ক্লাসে গিয়ে 9-এ 10-এ গিয়ে তোমাদের কিন্তু অসুবিধা হবেই হবে। ওকে, তাই জন্য এই জায়গাগুলো আমি সহজ করে বুঝিয়ে দিলাম, যদি অসুবিধা হয় আরো একবার কিন্তু আরো দুই একবার কিন্তু তোমরা শুনে নিও, দেখবে একদম সহজ হয়ে যাবে। ওকে, এই জায়গাগুলো দরকার আছে, এগুলো কিন্তু পড়তে হবে। এরপরে শেষ পাতায় চলে আসো, 28 পাতায়। এখানে আমাদের বলছে নিউটনের সূত্র থেকে তোমরা জেনেছো যে বলের প্রভাবে বেগ বদলানো যায়, ত্বরণ সৃষ্টি করা যায়, এগুলো বলেছে। তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে হওয়া গতির একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো পরমাণুর মধ্যে ইলেকট্রনের গতি। ওকে, এখানে আমরা যদি পরমাণু দেখি, পরমাণুর মাঝখানে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। প্রোটনের আধান প্লাস, নিউট্রনের তো কোনো আধান নেই, তাহলে প্রোটনটা ধনাত্মকই হলো। আর ধরো এটা কক্ষপথ, এটা হয়তো কক্ষপথ, যখন ইলেকট্রন ঘোরে, ধরো এখানে একটা ইলেকট্রন ঘুরছে, এখানে একটা ইলেকট্রন ঘুরছে, এখানে একটা ইলেকট্রন ঘুরছে, একটা ইলেকট্রন ঘুরছে। ওকে, বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন মানে কক্ষপথে ইলেকট্রনগুলো কিন্তু কি করছে? ঘুরে চলেছে কক্ষপথে ইলেকট্রনগুলো, সরি, যাই হোক আমি মোটামুটি তোমাদের বোঝানোর জন্য আঁকছি। ওকে, ইলেকট্রনগুলো ঘুরছে। এবার এখানে ইলেকট্রন আধান কি? ইলেকট্রন আধান মাইনাস, এখানে ইলেকট্রন আধান মাইনাস, এখানে ইলেকট্রন আধান মাইনাস, এটাও মাইনাস, এখানে ইলেকট্রন আছে মাইনাস, ইলেকট্রন মাইনাস, এটা প্লাস, তাহলে ইলেকট্রনকে প্রোটন কি করবে? আকর্ষণ করবে। ইলেকট্রনটাকেও প্রোটন আকর্ষণ করবে, এই ইলেকট্রনটাকেও প্রোটন আকর্ষণ করবে, এটাকেও আকর্ষণ করবে, এটাকেও কিন্তু আকর্ষণ করবে। আবার ঘোরার জন্য কি করবে? সে বেরিয়ে যেতে চাইবে, ইলেকট্রনটা এরকম ভাবে বেরিয়ে যেতে চাইবে, এটাও কিন্তু এরকম ভাবে বেরিয়ে যেতে চাইবে, এটাও এরকম ভাবে বেরিয়ে যেতে চাইবে, এরকম ভাবে বেরিয়ে যেতে চাইবে, এটাও কিন্তু বেরিয়ে যেতে চাইবে, কিন্তু বেরিয়ে যেতে পারছে না। ইলেকট্রনের গতি হচ্ছে এইদিকে, বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বেরোতে পারছে না, যেহেতু ইলেকট্রনগুলো মাইনাস আর প্রোটন মানে যে নিউক্লিয়াসে যে প্রোটন রয়েছে সেটা ধনাত্মক, তাদের মধ্যে আকর্ষণ বল রয়েছে, আকর্ষণ বলের জন্য কিন্তু তারা ওই নিউক্লিয়াসের কক্ষপথ মানে পরমাণুর কক্ষপথ ছেড়ে বাইরে বেরিয়ে যেতে পারছে না। ওকে, এ কারণেই কিন্তু তারা ওই নিউক্লিয়াস ছেড়ে বেরিয়ে যেতে পারে না। একটা গাণিতিক প্রশ্ন তোমাদের বলি, অনেক সময় আসে প্রশ্ন, একটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা বলবো, নিউমেরিক্যাল প্রবলেম মানে গাণিতিক সমস্যা। 2 কুলম্ব বলেছে আমাদের, ভালো করে শুনবে, 2 কুলম্ব ও 10 কুলম্ব, 10 কুলম্ব দুটো আধান রয়েছে।
ওকে 2 কুলম ও 10 কুলম দুটি আধান পরস্পর 10 মিটার দূরে অবস্থান করছে, তাদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বলের মান কত, বা স্থির তড়িৎ বলের মান কত। তাহলে একটা আধান 2, একটা আধান হচ্ছে 10, তাহলে এখানে আমার Q1 ধরে নিলাম, Q1 হচ্ছে 2 কুলম আর Q2 যেটা সেটা হচ্ছে আমার 10 কুলম। ওকে 10 কুলম। এবং এখানে দূরত্ব আর যেটা, আর কত বলেছে 10 মিটার, এগুলো আমাদের বলে দিয়েছে। এবার সূত্র তোমরা জানো, F সমান K ইনটু Q1 Q2 বাই R স্কয়ার, এবং K এর মান কত পেয়েছিলাম 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ওকে আজকে ক্লাসে দেখলাম যেটা মান বেরোলো 1 কুলম আধানের ক্ষেত্রে, দেখছিলাম আমরা যে বল কাজ করে সেটা 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, সেটাই বসাতে হবে। ইনটু Q1 কত 2, Q2 কত আমাদের 10, আর এখানে আছে 10। ওকে আর এর কি আছে স্কয়ার রয়েছে, তাহলে 10 এর কি করতে হবে স্কয়ার করতে হবে। 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, 2 ইনটু 10, 10 এর স্কয়ার কত 100, একটা একটা করে শূন্য কেটে যায়। ওকে এবার এই 10টা দিয়ে ভাগ করলে এখানে একের পরে 9টা শূন্য আছে, একের পরে 9টা শূন্য, একটা শূন্য দিয়ে ভাগ করছি, 10 দিয়ে ভাগ করছি, তাহলে একটা কমে গেল নিয়ে 8, আর উপর পড়েছে আর একটা 2, 9 দিয়ে কত হয় 18, 18 ইনটু 10 টু দি পাওয়ার 8, 18 ইনটু 10 টু দি পাওয়ার 8, এত কি হবে বলের এসআই একক কি নিউটন। তাহলে দুটি বিন্দু এই আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে 18 ইনটু 10 টু দি পাওয়ার 8 নিউটন। এরকম প্রশ্ন কিন্তু আসে। ওকে তাহলে এই ছিল আমাদের সম্পূর্ণ চ্যাপ্টার, আমাদের চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে গেল। 1.1 যেটা আমাদের ছিল বল ও চাপ, এবং 1.2 যেটা আমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এই দুটো চ্যাপ্টার মিলে ফার্স্ট টার্মে আমাদের 5 করে 10 নম্বর, তাহলে আমাদের 10 নম্বরের ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে আর কি আছে আমাদের চ্যাপ্টার 2.1 পদার্থের প্রকৃতি আর 2.2 পদার্থের গঠন, এই দুটো চ্যাপ্টার মিলে 5 করে 10 নম্বর। আর জীবদেহের গঠন জীবন বিজ্ঞানের চ্যাপ্টার, সেখানে আমাদের রয়েছে 10 নম্বর। তাহলে বল ও চাপ 1.1 1.2 মিলে 10 নম্বর, 2.1 2.2 মিলে 10 নম্বর, আর জীবদেহের গঠন 10 নম্বর, মোট 30 নম্বরের প্রশ্নোত্তর হবে, যার মধ্যে আমাদের 10 নম্বর পুরো কমপ্লিট হয়ে গেল। ওকে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ক্লাস 8 এর পরিবেশের প্লেলিস্টের লিংক দিয়ে দিলাম, সেখান থেকে পুরোনো ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নিও। ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ক্লাসগুলো লাইক দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু ক্লাসগুলো শেয়ার করে নেবে। আর যারা পেড গ্রুপে যুক্ত হতে চাইছো, আমাদের পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই তিনটে বিষয়ের নোটস, সাজেশন সবকিছু তোমরা আমাদের পেড গ্রুপের মধ্যে পাবে। মাসে একদমই কম ফি রেখেছি, ক্লাস 8 140 টাকা তোমরা দেখতে পাচ্ছ, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, ইচ্ছুক থাকলে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে আর তোমাদের কোনো সমস্যা থাকলে, যদি ক্লাস চলাকালীন কোনো অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে ইউটিউবের কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেটা টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া হয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কি হয় আমাদের যাবতীয় অনেক কিছু ইনফরমেশন আমরা দিই, আমাদের যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলোর নোটিফিকেশন অনেক সময় তোমাদের ফোনে আসে না, সেগুলোর লিঙ্কগুলো আমরা সবগুলো শেয়ার করে দিই। ওকে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে পারো, সেটারও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে হোয়াটসঅ্যাপের চ্যানেল বা টেলিগ্রাম যাদের রয়েছে সেখানে তোমরা যুক্ত হতে পারো। আর যারা পেড গ্রুপে রয়েছে, মানে পেড গ্রুপে যুক্ত হতে চাইছো, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নেওয়ার পরেই তোমাদের কিন্তু পেড গ্রুপে যুক্ত করা হবে। ওকে নোটস যারা চাইছো তারা পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।